প্রাথমিকের ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা নিয়ে গত সোমবার যে শুনানিটি ছিল সেই শুনানির বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরব। সেই সাথে উকিলবাবুরা কি জানাচ্ছেন আপনাদেরকে বিস্তারিত সেই ভিডিও দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। প্রাথমিকের ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার নিয়োগ খারিজের মামলায় রাজ্য সরকার এবং আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বহাল থাকা শিক্ষকদের তরফে সিঙ্গেল বেঞ্চের রায়ের স্বাক্ষর গ্রহণ নিয়ে এর আগে একের পর এক প্রশ্ন তোলা হয়েছে। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলল যে শুনানি করতে গিয়ে বিচারপতি সাক্ষ্য নিতে পারেন না এমন কোনো নির্দেশনামা কি কেউ দেখাতে পারবেন? চাকরি বহাল থাকা শিক্ষকদের আইনজীবী বলেন যে এরকম আগে হয়নি, এটা অস্পষ্ট একটা ক্ষেত্র। বিচারপতি চক্রবর্তীর বক্তব্য, ধরুন কেউ টাকা নিয়ে চাকরি পেয়েছে, কিভাবে প্রমাণ করবেন? লিঙ্ক করতে হবে একের পর এক, দায়িত্বশীল নাগরিক হিসেবে দেখতে হয়। আইনজীবীকে আদালতের প্রশ্ন, ভাবুন আপনি এই আসনে থাকলে কিভাবে প্রতিক্রিয়া দিতেন? তদন্ত চলছে, কাল যদি দেখা যায় এরা দুর্নীতিতে জড়িত তখন? ডিভিশন বেঞ্চের আরও প্রশ্ন, ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট কি সঠিক পদ্ধতিতে নেওয়া হয়েছিল? আইনজীবীর বক্তব্য, সিঙ্গেল বেঞ্চ রায়ে কোথাও অ্যাপটিটিউড টেস্টের সংজ্ঞা উল্লেখ করেনি, ইংরেজিতে কথা বলতে না পারলে চাকরি বাতিল করা হয়েছে। বেঞ্চ জানায় আগামী 18 জুলাই হবে এর পরবর্তী শুনানি। তো আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতির প্রশ্নে ফের সরব কলকাতা হাইকোর্ট। একের পর এক নিয়োগে যদি দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে আদালত নিজ ক্ষমতা বলে সেই দুর্নীতির শিকড় অনুসন্ধান করবে কিনা, কার্যত সেই প্রশ্নই তুলল কলকাতা হাইকোর্ট। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় গত সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে কর্মরত শিক্ষকদের আইনজীবী প্রতীক ধর এই মামলায় একক বিচারপতির বেঞ্চে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে সাক্ষ্য গ্রহণের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবং সেই প্রসঙ্গেই বিচারপতি তপব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ ছিল যে ধরা যাক শিক্ষা ব্যবস্থায় 5টি নিয়োগে নিয়ে মামলা হয়েছে, তদন্তও চলছে, গ্রেপ্তারও হচ্ছে, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ঢুকে পড়েছে। এই পরিস্থিতিতে সাংবিধানিক আদালত কি করবে? এই মামলায় এর আগে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্টে সাক্ষীদের ডেকে বয়ান নথিবদ্ধ করেন। তিনিই ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে আর্জি জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য। মামলায় যুক্ত হন কর্মরত শিক্ষকেরাও। এদিন শিক্ষকদের আইনজীবী ওই সাক্ষ্য গ্রহণ নিয়ে প্রশ্ন তোলায় বিচারপতি ঋতব্রত কুমার মিত্র বলেন, মামলার প্রয়োজনে আদালত প্রমাণ সংগ্রহের জন্য তলব অর্থাৎ যেটাকে আইনি পরিভাষায় সাপিনা বলা হচ্ছে সেই সাপিনা করতে পারে, আইনে সেই বিধান আছে। তবুও নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি সাজিয়ে পেশ করেন আইনজীবী প্রতীক ধর। বিভিন্ন আদালতের বিভিন্ন রায়ের উল্লেখ করেন। তা শুনে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, কোর্ট যে এই তলব করতে পারে না এমন কোনো রায় দেখাতে পারবেন? এদিন কর্মরত শিক্ষকদের আইনজীবীরা নিজেদের পক্ষে এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের বিপক্ষে নানা যুক্তি পেশ করেছেন। তা শুনেছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 18 জুলাই। উকিলবাবুর বক্তব্য আপনারা সরাসরি শুনুন। স্যার, আজকে আমাদের ৩২,০০০ মামলার যে হিয়ারিং হলো তার যদি ইন ব্রিফ যদি একটু বলেন। বেসিক 3টে পয়েন্ট। এখানে আজকে মিসেস মীনাক্ষী অরোরা ম্যাডাম দিল্লি থেকে যোগদান দিয়েছিলেন। উনি একদম প্রথম স্টেজে জজকে অনুরোধ করেন যে উনি আমাদের যিনি সিনিয়র অ্যাডভোকেট মিস্টার অশোক বন্দ্যোপাধ্যায় স্যার যা বক্তব্য রেখেছেন উনি ওটাকে অ্যাডপ্ট করছেন এবং বলেছেন যদি আর কিছু এই মুহূর্তে বলার থাকে তাহলে, কিন্তু তা না হলে উনি আর্গুমেন্ট যখন আমরা অ্যাপেলেন্টরা যখন রিপ্লাই দেবে, রিজয়েন্ডার দেবে অপর পক্ষকে শোনার পর, সেই সময় যেটা উনি মনে করবেন যে গুরুত্বপূর্ণ তার জন্য উনি 10 থেকে 15 মিনিট বলার একটি সময় চাইবেন এবং তাতে জজ সাহেব খুব সহৃদয় ওটাকে মঞ্জুর করেছেন, বলেছেন নিশ্চয়ই আপনাকে রিজয়েন্ডারে বলার সুযোগ আমরা করে দেব।
প্রথমেই। তারপর আজকে মিস্টার প্রতীক ধর সিনিয়র অ্যাডভোকেট প্রায় 2 ঘন্টা ধরে আর্গুমেন্ট করে কিছু সংঘাতের মতন জায়গায় যায় বেঞ্চ এবং উকিলদের মধ্যে। তো এর মধ্যে দুটো মূলত পয়েন্ট আমি যেটা মনে করতে পারছি। এক বলেছিলেন যে একটা ভরা কোর্ট রুমে 100 জন লোক একটা কোর্ট ভরিয়ে দেয়, কিন্তু সেই 100 জন মানুষ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেলে বা ইডেন গার্ডেন স্টেডিয়ামে গেলে কোনো মূল্য নেই। তাই জন্যে ওনার বক্তব্যটা বেসিক্যালি এই ছিল যে এক মুঠো মানুষকে তুলে নিয়ে এসে বলা যে এত বড় একটা স্ক্যাম হয়েছে বা এত বিরাটভাবে স্যাম্পল সার্ভে, এই ছোট্ট স্যাম্পল সার্ভে দিয়ে এতগুলো মানুষের জীবিকা আপনারা নিতে পারেন। এবং আরেকটা সময় কোর্ট খুব উত্তেজিত হয়ে বলে যে আপনারা এই যে স্ক্যাম হয়েছে, এখানে মানি ট্রেল আছে, তো এর মধ্যে কি কোর্ট কিছু করতে পারে না? তো এখানে একটা যেটা বক্তব্য ওনার ছিল যে 165 ধারা এভিডেন্স অ্যাক্টের জাজ যেটাকে বিশেষ করে প্রয়োগ করে সিঙ্গেল জাজ লোকেদেরকে যে প্রশ্নবাদ করেছেন, এখানে মিস্টার প্রতীক ধরের একটা বক্তব্য ছিল যে উনি উইটনেসকে ডাকতে পারেন না। কোনো একটা কথোপকথন হচ্ছে, কোনো একটা ক্রস এক্সামিনেশন চলছে, তার মধ্যে কিছু প্রশ্ন করতে পারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিছু চিন্তা ছিল। আর আরেকটা জায়গায় যেখানে কোর্ট এই নিজের ভাব প্রকাশ করার সময় বলে ফেললেন কোনো প্যানেল পাবলিশড হয়নি, তখন আমাদের সাগর বন্দ্যোপাধ্যায় স্যার দাঁড়িয়ে বলেন যে এটা পিটিশনাররাই নিজেরা বলেছে তাদের পিটিশনে, এবং এটা পুনরায় ওনার যখন সময় টার্ন আসবে ওটি উনি সম্মুখে রাখবেন। এবং আগামী হিয়ারিং হচ্ছে শুক্রবার, তো ততদিন অবধি অপেক্ষা করছি। এবং আমি যেটুকু আমার অনুভব যে জজের সামনে কিছু তথ্য আইনত এবং ফ্যাক্টস কিছু তুলে ধরা হচ্ছে, যাতে জজ বুঝতে পারছেন যে যেরকমভাবে সিঙ্গেল জাজ অর্ডারটা পাস করেছেন সেটা সঠিক হয়নি। এবং আজকে তো সাগর ব্যানার্জি স্যার যে স্ক্যাম হয়েছে সেই জায়গাটাকে, তাদের যে লিগ্যাল রাইট পিটিশনারদের, সেই জায়গাটাকেও উনি যেভাবে উনি তুলে ধরার চেষ্টা করেছেন আজকে, কিন্তু যেহেতু আজকে ওনার টার্ন নেই, সেহেতু এটা উনি ঠিক করেছেন যে যখন ওনার টার্ন আসবে উনি ওই জিনিসগুলোকে একদম পুনরায় পয়েন্ট টু পয়েন্ট জজের সম্মুখে রাখবেন। পরের দিন 18 তারিখ আমাদের অ্যাপেলেন্টদের পক্ষ থেকেই তো সাবমিশন থাকবে। এখনও অ্যাপেলেন্টদের সাবমিশন কমপ্লিট হয়নি, এখনও 3-4 জন সিনিয়র অ্যাডভোকেট আছে, তাদের পরে আদার সাইডকে শুনানির সুযোগ হয়তো পরের সপ্তাহে হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।